আগের দিন ওয়ার্ক পাওয়ার এনার্জিটা আমরা স্টার্ট করেছিলাম। তো গতদিন যা ডিসকাশন হয়েছে তাতে ওয়ার্ক সম্পর্কে আমরা জেনেছি কি না, ওয়ার্ক কি করে ক্যালকুলেট করে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা, এই ফর্মুলা দিয়ে ওয়ার্কটা ক্যালকুলেট করতে হয়। কস থিটার একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম, ওইটা মুখস্থ রাখতে হবে। এখানে এফ আর এস একই দিকে নাও থাকতে পারে। একটা অবজেক্টকে যখন মুভ করানো হয় তখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি একটা অ্যাঙ্গেল থাকে থিটা, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা। এবার এই থিটার ভ্যালু 0 থেকে 90-র মধ্যে থাকলে সেটাকে বলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। থিটার ভ্যালু ইকুয়াল টু 90 হলে তাকে ওয়ার্কলেস ফোর্স বলে, তখন ডব্লিউটা 0 হয়। আর থিটার ভ্যালু গ্রেটার দ্যান 90 হলে তখন তাকে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স বলে, যেটা নেগেটিভ আসে। তাহলে এই প্রথমটার বেলায় ওয়ার্ক ডানের ক্যালকুলেশন করলে পজিটিভ রেজাল্ট আসবে, থিটা 90 হলে ওয়ার্ক ডান 0 হবে, আর থিটা গ্রেটার দ্যান 90 হলে ওয়ার্ক ডান নেগেটিভ হবে। এটা আমরা আগের দিন শিখেছি। এবার এই ওয়ার্কের ফর্মুলাকে যদি টাইম দিয়ে ডিভাইড করা যায়, মানে যতক্ষণ ফোর্স কাজ করছে সেই টাইম দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আসবে পাওয়ার। তো পাওয়ার কি হয়? ওয়ার্ক ডান বাই টাইম। এবার ওয়ার্কের ফর্মুলাটা যদি বসিয়ে দিই, এফ এস কস থিটা, তাকে যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে এস বাই টি, এই রেশিওটা হচ্ছে ভেলোসিটি, ফোর্স ইন্টু ভেলোসিটি ইন্টু কস থিটা। এরকম একটা ফর্মুলা পাওয়ারের আসতে পারে। ইউনিট নিয়েও ডিসকাশন হয়েছিল। ইউনিট, ওয়ার্কের ইউনিট ছিল, ওয়ার্কের ইউনিট আর পাওয়ারের ইউনিট নিয়েও আলোচনা হয়েছিল। ওয়ার্কের ইউনিট ছিল জুল আর আর্ক, পাওয়ারের ইউনিট ছিল জুল পার সেকেন্ড, যাকে ওয়াট বলে, আর আর্ক পার সেকেন্ডও ছিল, এর আলাদা করে কোনো নাম নেই। এটা এসআই ইউনিট আর এটা সিজিএস ইউনিট। ইউনিট নিয়েও আমাদের আগের দিন আলোচনা হয়েছে। এখন এই ইউনিটের মধ্যে রিলেশনও দেখেছি। পাওয়ারের একটা এক্সট্রা ইউনিট এসছিল, হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এটাও আমরা শিখেছি আগের দিন। আজকে আমরা পাওয়ারের এই ওয়ার্ক পাওয়ারের উপর এরপরে চলে যাব এনার্জির পোর্শনে। আজকে আমাদের ডিসকাশন হবে এনার্জি নিয়ে। আচ্ছা, এনার্জির প্রথম পার্টে এনার্জি নিয়ে যে ডিসকাশন হবে, এনার্জি বলতে ওয়ার্ক ডান কি এনার্জি হয়। সবসময় এনার্জি জিনিসটা ওয়ার্ক থেকেই আসে। জেনারেলি একটা অবজেক্টকে যদি ভেলোসিটি দিতে হয় বা তার যদি পজিশন চেঞ্জ করতে হয়, তাহলে যে ওয়ার্ক করতে হবে সেটাই তার মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়। তো সেই জন্যে তো ওয়ার্ক ডান টু create or change velocity, to change position or shape of object, or to move by applying force, is stored as energy. এটাই এনার্জি আসল বোঝার জন্য সুবিধে মতন একটা ডেফিনেশন। যদিও এনার্জির ডেফিনেশন বইতে হয়তো এভাবে থাকবে, ক্যাপাসিটি অফ doing work is called energy. তো মূলত তাহলে ওয়ার্ক ডানটাই এনার্জি হিসেবে স্টোর হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একজন ফুটবলে লাথি মারছে, এখানে একটা ফুটবল আছে,
ফুটবলটা একজন এসে লাথি মারতে যাচ্ছে, তো সে ফুটবলের ওপর ফোর্স অ্যাপ্লাই করবে, লাথি মারা মানে, তার ফলে ফুটবলটা হয়তো উইথ সাম ভেলোসিটি সামনের দিকে এগিয়ে যাবে। এবার এই ফোর্সটা অ্যাপ্লাই করতে গিয়ে সে যতটা ওয়ার্ক পারফর্ম করছে সেটাই ফুটবলটার মধ্যে এনার্জি হিসেবে স্টোর হবে। যে এনার্জিটা ভেলোসিটির জন্য আসে তাকে আমরা কাইনেটিক এনার্জি বলি। আবার এরকমও হতে পারে যে কোনো একটা অবজেক্টকে একটা লোক হয়তো এইখান থেকে তুলে এরকম কোনো একটা জায়গায় রাখছে। তো এই যে তুলছে, একটা সার্টেন হাইটে তুলছে, এই তুলতে গিয়ে তাকে যতটা কাজ করতে হচ্ছে সেটা তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করে ভেলোসিটি তৈরি করি কিংবা পজিশন চেঞ্জ করি, সবই তার মধ্যে এনার্জি হিসেবে স্টোর হবে। আরও বিভিন্ন কেস আছে, আমি দুটো এক্সাম্পল দেখালাম, আরও অনেক রকম এক্সাম্পল হতে পারে। তো এই এনার্জি নিয়ে আমরা এরপরে কি করে ক্যালকুলেট করতে হয় সেগুলো দেখব। এনার্জি বিভিন্ন টাইপের হয়। টাইপস অফ এনার্জি বললে সেটা অনেক রকমের এনার্জি হতে পারে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি টাইপস অফ এনার্জি। বিভিন্ন ধরনের এনার্জি হয়, যেমন মেকানিক্যাল এনার্জি, এটি আমাদের বেশি আলোচনায় আসবে। এছাড়াও হিট এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, অথবা সোলার এনার্জি, তার মধ্যে অবশ্য হিটস আর লাইটই থাকবে, কেমিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, মোটামুটি এইগুলোই। এই যে বিভিন্ন টাইপের এনার্জিগুলো আসছে, এদের মধ্যে কনভার্সান আর একটা পার্ট রয়েছে, মানে হিট থেকে সাউন্ড কি করে হয়, সাউন্ড থেকে লাইট, ইলেকট্রিক্যাল এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি। তো এবার এই এনার্জিগুলোর মধ্যে কনভার্সান আসতে পারে, মানে একটা থেকে অন্যটায় কনভার্ট করা, সেটা একটু পরে আসবো। আগে আমরা মেকানিক্যাল এনার্জি নিয়ে আলোচনাটা কমপ্লিট করি। এখন এই মেকানিক্যাল এনার্জি বলতে মূলত দুটো এনার্জি বোঝায়, একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জির মধ্যে দুটো পার্ট আছে। প্রথমে আমরা পোটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাশন করব। একটু আগেই বলেছি এনার্জি সবসময় ওয়ার্ক ডান থেকেই আসে। কীভাবে ওয়ার্ক ডান থেকে এনার্জি আসে, বা এনার্জি আসলে ওয়ার্ক ডানেরই আরেকটা নাম হচ্ছে এনার্জি। কখনো সেটা এনার্জি হিসেবে স্টোর হয়, কখনো স্পেন্ট হয়, সেটা এক্ষুনি দেখতে পাবো। পোটেনশিয়াল এনার্জি বিভিন্ন ব্যাপারে আসবে। প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটা কি? একদম কোয়াইট সিম্পল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলতে একটা অবজেক্টকে তার মাস যদি m হয়, তাহলে তার উপর গ্র্যাভিটেশনাল পুল নিচের দিকে কাজ করে, mg। পৃথিবী সব জিনিসকেই নিচের দিকে টানে, সেটাকে গ্র্যাভিটেশনাল পুল বলে। এবার যদি এই অবজেক্টটাকে মাটি থেকে, মানে গ্রাউন্ড লেভেল থেকে একটা নির্দিষ্ট হাইটে তুলতে হয়, এরম জায়গায়, এরম একটা হাইটে যদি আমি তাকে তুলি, তা তুলতে গেলে কি করতে হবে? আমাকে ওপর দিকে ফোর্স দিতে হবে। সেই ফোর্সটা কমপক্ষে mgর সঙ্গে সমান হতে হবে। তার থেকে বেশি হলেই তবেই সেটা উঠবে। তো আমরা ওই লিমিটিং অবস্থাটাই ধরছি, এফটা mgর সঙ্গেই সমান। তো পৃথিবী তাহলে নিচের দিকে mg ফোর্সে জিনিসটাকে টানছে, আমি উল্টো দিকে mgর সমপরিমাণ, mgর ইকুয়াল ফোর্স যদি দিই, তাহলে তার ওপরে ওঠার একটা পসিবিলিটি দেখা যাবে। আর এফটা mgর থেকে বড় হলে তবেই উঠবে। তো এইচ হাইটে যদি ওঠে, তাহলে এটা এইচটা হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ছবিটার বেলায় ফোর্স এফটা হবে mg, ডিসপ্লেসমেন্ট হবে h। ফোর্সও ওপর দিকে, ডিসপ্লেসমেন্টও ওপর দিকে, দুটো প্যারালাল, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0।
দেয়ারফর ওয়ার্ক ডান তাহলে কত হবে? ওয়ার্ক W ইজ ইকুয়াল টু FS cos থিটা, Fটা mg, Sটা h, থিটা 0 হলে cos 0 ভ্যালু 1, তাহলে হয়ে গেল mgh। ওয়ার্ক ডানের ফর্মুলা mgh। এই যে ওয়ার্কটা করলাম অবজেক্টটাকে তুলতে, this work is stored as potential energy। তাহলে পোটেনশিয়াল এনার্জি বলতে ওয়ার্ক ডানই এলো যে ওয়ার্কটা উপরে তুলতে, হাইট চেঞ্জ করতে কাজে লাগে। এইবার ধরো এখানে কেউ বলল যে একটা অবজেক্টটা এরম হাইটে ছিল, প্রথম থেকে h1 হাইটে তাকে রাখা ছিল, এই হাইটটা ছিল h1, তাকে আমি এরম জায়গায় নিয়ে গেলাম, এইখানে নিয়ে গেছি। এই হাইটটা হচ্ছে h2। তাহলে ওয়ার্ক কতটা করতে হবে? এটা একটা পয়েন্ট, এই পজিশনটা A, এটা B, গ্রাউন্ড লেভেলটা C। A থেকে আমি B তে নিয়ে গেছি। ডিসপ্লেসমেন্ট তাহলে কতটা হয়েছে? ডিসপ্লেসমেন্ট হয়েছে A টু B। ডিসপ্লেসমেন্ট এখানে হলো A টু B। A টু B ডিসপ্লেসমেন্ট হলে সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত? ভ্যালুটা হবে h2 মাইনাস h1। তাহলে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক আসবে W ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স এখানে ওয়েটটাই হবে ফোর্স mg। এই এফটা যেরকম mgর সঙ্গে ইকুয়াল হয়েছিল, এখানেও যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাটলিস্ট তার ওয়েটের সঙ্গে সমান হবে mg। তাহলে F ডিসপ্লেসমেন্ট হচ্ছে h2 মাইনাস h1, F এর জায়গায় mg পুট করে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে mg h2 মাইনাস mg h1। লক্ষ্য করো এই যে ওয়ার্ক ডানটা এলো, এটা আসলে দুটো পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স। আমরা পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন শিখেছি mgh, পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন mgh। তাহলে mgh2টাও পোটেনশিয়াল এনার্জি অ্যাট B, mgh1টাও পোটেনশিয়াল এনার্জি অ্যাট A। তাহলে আমি বলবো এটা পোটেনশিয়াল এনার্জি অ্যাট B মাইনাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট A। তো কি দুটো আলোচনা করে কি শিখলাম? মূলত এটাই শিখলাম যে একটা অবজেক্টের হাইট যদি h বলে দেওয়া হয়, h হাইট চেঞ্জ হচ্ছে, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা mgh। হাইট এইচটা সবসময় ডাইরেক্টলি না বলে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়ার কথা বলতে পারে, সেক্ষেত্রে লেভেল দুটোর হাইটের ডিফারেন্সটাও এইচই হবে। তাহলে ওয়ার্ক ডান টু চেঞ্জ হাইট ইজ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন mgh, h হচ্ছে চেঞ্জ ইন হাইট, এইচটা হলো চেঞ্জ ইন হাইট। গেল? আমি যদি এখানে h2 মাইনাস h1 এর জায়গায় h বসিয়ে দিই, তাহলে এক্সপ্রেশনটা এরকমই আসবে, mgh হবে। গেল? আচ্ছা, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড আর একটা পয়েন্ট আসবো এই ছবিটার রেসপেক্টে। এটা ছিল আমাদের পার্ট এ। এবার ধরো অবজেক্টটাকে আমি এ থেকে সিতে নামাচ্ছি। ডিসপ্লেসমেন্ট হলো এ টু সি, এ থেকে সিতে নামাচ্ছি, এটা আমাদের পয়েন্ট বি। তাহলে হাইট চেঞ্জ কতটা হচ্ছে? h1। কিন্তু এ থেকে সিতে যদি নামাই তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে। সুতরাং এখানে mgh ফোর্সটাই কাজ করবে। mg যেহেতু নিচের দিকে নামছি, মাইনাস h1, দ্যাট মিনস মাইনাস mgh1। তাহলে পোটেনশিয়াল এনার্জি এসে গেল নেগেটিভ। সো পোটেনশিয়াল এনার্জি নেগেটিভও হতে পারে। কখন হবে? যদি আমি উঁচুতে না উঠে
নিচের দিকে নামি, তাহলে হাইট যদি না বেড়ে কমে যায় সেক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হতে পারে। সি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ওপরে উঠলে পজিটিভ, নিচে নামলে নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কথা, আর একটা ব্যাপার এখানে দেখে নাও। ধরো এটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম আছে, বিভিন্ন ফ্লোর আছে, মাল্টি স্টোরিড বিল্ডিং। এবার একটা লোক এইখানে দাঁড়িয়ে আছে, একটু ভালো করে লক্ষ্য করো, একটা লোক এই পজিশনে দাঁড়িয়ে আছে, এটা তার নিজস্ব ফ্ল্যাট, ধরা যাক এর হাইটটা হচ্ছে H1। লোকটা যদি এই তার নিজস্ব এই জায়গাটা থেকে সে যদি টপে ওঠে, একদম টপে উঠে যায়, তাহলে তার হাইট বাড়ছে, সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস, বাড়বে। আর যদি সে নিচে নামে তাহলে তার হাইট কমছে, তখন আমি বলবো পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস। আমি ধরে নিয়েছি এই জায়গায় তার পোটেনশিয়াল এনার্জিটা 0। যদি এইখানে পোটেনশিয়াল এনার্জি 0 ধরি, হাইট যদি এই জায়গাটার রেসপেক্টে মাপি, তাহলে ওপরে উঠলে বাড়ছে, নিচে নামলে কমছে। অন্য আরেকজন ক্যালকুলেশন করতে এলো, সে বলল না আমি পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরবো নিচে, যখন লোকটা মাটিতে থাকবে আমি সেইখানে পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরবো। তাহলে সে এখান থেকে ওপরে উঠলেও পোটেনশিয়াল এনার্জি বাড়বে, আরও উপরে উঠলে আরও বাড়বে, তার বেলায় পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ হবে না। হ্যাঁ, সে যদি মাটি খুঁড়ে মাটির তলায় চলে যায়, বেসমেন্টে চলে গেল, নিচে হয়তো কার পার্কিং আছে, বেসমেন্টে চলে গেল, তখন নেগেটিভ হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। পোটেনশিয়াল এনার্জি কোথায় 0 হবে সেটা আমাকে ঠিক করে নিতে হবে। গ্রাউন্ডে 0 ধরবো, একতলার ছাদে 0 ধরবো, 3 তলায় ধরবো, 10 তলায় ধরবো, কোথায় পোটেনশিয়াল এনার্জিটাকে 0 ধরবো সেটা যে প্রবলেমটা সলভ করবে তার ওপর। যে জায়গায় 0 ধরবে সেখান থেকে ওপরে গেলে বাড়বে, নিচে নামলে কমবে। যে লেভেলে পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরা হয় তার একটা নাম আছে, জেনে রাখতে পারো, ডেটাম লেভেল। ডেটাম লেভেল এটা খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নয়, না মনে রাখলেও অসুবিধা হবে না। সো পোটেনশিয়াল এনার্জি মিনস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমাদের আলোচনা হলো। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা mgh। mgh-টা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, হাইট বাড়লে পজিটিভ, হাইট কমলে নেগেটিভ, দ্যাটস অল। যদি হাইট চেঞ্জ হয় তাহলে এইচের জায়গায় H2 - H1 বসাতে হবে। ক্লিয়ার হলো? আমাদের পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি শেষ হলো। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এরপরে যাব ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে। আচ্ছা, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি? সেটা হচ্ছে যদি শেপ চেঞ্জ হয়, এটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা কি করে হয় সেটা দেখব। ডিউ টু, এরমভাবে লিখি, পোটেনশিয়াল এনার্জি দ্যাট অ্যারাইজেস due to change in shape। শেপ চেঞ্জ হলে যে পোটেনশিয়াল এনার্জি আসে তাকে আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলব। এখন এর এক্সাম্পল হিসেবে আমরা স্প্রিংয়ের ব্যাপারটা দেখব। স্প্রিং, একটা স্প্রিংয়ের এরকম দেখতে, এটা হচ্ছে তার ন্যাচারাল লেন্থ, স্প্রিংটা L অ্যামাউন্টের লম্বা, তাহলে স্প্রিংটা ন্যাচারালি L অ্যামাউন্ট লম্বা। এবার যদি স্প্রিংটাকে আমি আরও লম্বা করতে চাই, আরও এক্সটেন্ড করতে চাই, বড় করতে চাই, তাহলে মনে করো এতটা লম্বা করলাম, কতটা এক্সটেনশন কতটা হয়েছে, লেন্থ কতটা বেড়েছে, ছিল এতটা, হয়েছে এত বড়, তাহলে এই এক্সেস অ্যামাউন্টটা বেড়েছে। এটা কত? লেট ইট বি x।
তাহলে স্প্রিংটাকে আমি এক্স অ্যামাউন্ট টেনে লম্বা করেছি। স্প্রিংটাকে টেনে লম্বা করতে গেলে ফোর্স দিতে হবে এফ। কমন এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি স্প্রিংকে যত বেশি লম্বা করব ফোর্স তত বেশি দরকার হবে। দ্যাট মিন্স ফোর্স এফ রিকোয়ার্ড টু elongate a spring by an amount x is if is proportional to it. যত বেশি লম্বা করব তত বেশি ফোর্স। এফ এক্স যত বেশি হবে এফও তত বেশি হবে। স্প্রিংটাকে 1 সেন্টিমিটার লম্বা করতে যতটা ফোর্স লাগবে 5 সেন্টিমিটার লম্বা করতে বেশি ফোর্স লাগবে। তার মানে এফ আর এক্স প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল এক্স। প্রপোর্শনাল সিম্বলটা তুলে যদি আমি একটা ইকুয়াল টু সিম্বল আনি তাহলে আসবে এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে কে এক্স। কেটা কনস্ট্যান্ট সেটা আমরা জানি, এই কনস্ট্যান্টটাকে বলে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর ইলাস্টিক কনস্ট্যান্ট, এরকম নামও দেওয়া যেতে পারে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এফ ফোর্স এক্স এর উপর ডিপেন্ড করে, এফ ইকুয়াল টু কে এক্স। এটা হচ্ছে স্প্রিংকে টেনে লম্বা করতে গেলে বা চাপ দিয়ে যদি ছোট করতে চাই, দুক্ষেত্রেই যে ফোর্স দরকার হয় সেই ফোর্সটা এই এক্সপ্রেশনটা থেকে পাওয়া যাচ্ছে। বুঝলো? এবার এই যে টেনে লম্বা করেছি ফোর্স দিয়ে, তাতে তো ওয়ার্ক হয়েছে, সেই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করব কি করে। ফোর্স আছে, স্প্রিং টেনে লম্বা হচ্ছে, মানে একটা ডিসপ্লেসমেন্ট আছে, সুতরাং এখানে একটা ওয়ার্ক ডান তো থাকবেই। সেই ওয়ার্ক ডানটা কত হবে? তো আমরা ওয়ার্কটা এখানে হিসেব করছি ওয়ার্ক ডান। ওয়ার্কের ফর্মুলা এফ এস কস থিটা, আমরা সকলে জানি। এখন থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই ছবিটায় ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশনে আছে, একই ডিরেকশনে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0। সুতরাং এফ ইন্টু এস এই অবধি হবে। এবার এফটা কত বসাবো? এস তো ডিসপ্লেসমেন্ট এক্স, এফটা কত বসাবো? ফোর্সের ভ্যালুটা কত? দেখো ফোর্সের ভ্যালুটা এখানে এক্স এর উপর ডিপেন্ড করছে। তার মানে 1 সেন্টিমিটার লম্বা করতে যতটা ফোর্স লেগেছে, 2 সেন্টিমিটার লম্বা করতে আরেকটু বেশি ফোর্স, 3 সেমি লম্বা করতে আরেকটু বেশি, 4 সেমি লম্বা করতে আরও বেশি। এইভাবে যত আমি আস্তে আস্তে লেন্সটাকে গ্র্যাজুয়ালি বাড়িয়েছি, ফোর্সটাও ক্রমশ বেড়েছে। হয়তো ফোর্সটা প্রথমে 1 সেমি লম্বা করতে 1 নিউটন লেগেছে বা 1 ডাইন লেগেছে, 2 সেমি লম্বা করতে 2 ডাইন লেগেছে, 3 সেমি লম্বা করতে 3 ডাইন লেগেছে, 4 সেমি লম্বা করতে 4 ডাইন লেগেছে। তাহলে ফোর্সের ভ্যালু গ্র্যাজুয়ালি বেড়েছে। এবার আমি যখন ওয়ার্ক ডানটা হিসেব করতে যাব, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে, যেমন এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্টের জায়গায় আমি না হয় 4 সেন্টিমিটার বসালাম, কিন্তু ফোর্সের জায়গায় কোনটা বসাবো? ফোর্সের তো বিভিন্ন ভ্যালু আছে। এইরকম বেলায় যখন ফোর্সটা চেঞ্জ হয়, বাড়ে বা কমে, তখন এই এফের জায়গায়, ফোর্সের জায়গায় অ্যাভারেজ ফোর্স নিতে হয়, অ্যাভারেজ ফোর্স নিতে হবে। তার মানে ফোর্সটা হয়ে যাবে নট 1 নট 4, 1 আর 4কে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড। তাহলে ফোর্সের ভ্যালুটা নেব আমি। প্রথমে ছিলাম ফোর্স কত, যখন যখন স্প্রিংটা একটুও বড় হয়নি তখন ফোর্স ছিল 0। তারপর স্প্রিংটাকে টানতে 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 আমি এক্স অ্যামাউন্টে লম্বা করেছি, ফোর্সটাও বাড়তে বাড়তে হয়ে গেছে কে এক্স। তাহলে লাস্টে ফোর্স হয়েছে কত? কে এক্স প্লাস কে এক্স বাই 2। অ্যাভারেজ যেভাবে করে, প্রথমে 0, লাস্টে কে এক্স, ফার্স্ট ভ্যালু লাস্ট ভ্যালু বাই 2 ইন্টু ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে এটা হয়ে গেল হাফ কে 0 প্লাস কে এক্স মানে কে এক্স, কে এক্স এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে কে এক্স স্কোয়ার,
হাফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা হাফ কে এক্স স্কোয়ার, এটাই পোটেনশিয়াল এনার্জি। তার একটা স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হবে। গেল, এই যে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা পেলাম স্প্রিংয়ের বেলায়, এটা এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। স্প্রিংয়ের শেপ চেঞ্জ হয়েছে, কোনো হাইট চেঞ্জ কিছু হয়নি, স্প্রিংকে ওপরে তুলিনি, নিচে নামায়নি, তাহলে হাইটের ব্যাপার এখানে নেই, এখানে শেপের ব্যাপার এসছে। তাহলে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হাফ কে এক্স স্কোয়ার হয়ে গেল। আমাদের পোটেনশিয়াল এনার্জি ডিসকাশন কমপ্লিট হলো। লক্ষ্য করো, যতক্ষণই এনার্জির পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আমরা ক্যালকুলেট করছি, আগের বার গ্র্যাভিটেশনাল বা এখন ইলাস্টিক, আসলে আমরা কিন্তু ওয়ার্ক ডানটাই বার করছি, ফাইনাল অ্যান্সারটাকে বলছি এটা এনার্জির এক্সপ্রেশন, পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির বার করতে গেলে ওয়ার্ক ডানটাই হিসেব করতে হবে, ওয়ার্ক ডানই এনার্জি। এরপর চলে যাব কাইনেটিক এনার্জিতে। কাইনেটিক এনার্জি, আচ্ছা, কাইনেটিক এনার্জি মূলত ভেলোসিটির জন্যে আসে। তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা আমরা এখানে প্রুভ করব। ধরা যাক এখানে একটা, এটা হচ্ছে প্লেন সারফেস। এবার সরি, ছোট করে নিতে, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে প্লেন সারফেস। তো এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটার মাস হচ্ছে এম। এবার এর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, তার ফলে অবজেক্টটা সামনের দিকে যেতে শুরু করবে। ফোর্স অ্যাপ্লাই করেছি, ফ্রিকশন টিকশন কিছু ধরিনি, ফ্রিকশনলেস সারফেস ধরে নিয়েছি। তো ফোর্স, তাহলে কতটা ফোর্স দেয়া হলো? এফ। অবজেক্টটার মাস হচ্ছে এম। তো তাহলে অ্যাক্সেলারেশন কত তৈরি হবে? অ্যাক্সেলারেশন হবে ফোর্স বাই মাস, এফ বাই এম। এবার অ্যাক্সেলারেশন যদি আসে তাহলে ওর ভেলোসিটি ক্রমশ বাড়বে। শুরুতে ওর ভেলোসিটি ছিল 0, অবজেক্টটা দাঁড়িয়েছিল এক জায়গায়। তারপর যে অ্যাক্সেলারেশন তৈরি হলো, ও গড়াতে শুরু করলো, এগোতে শুরু করলো। যখন অবজেক্টটা এইখানে গেল তখন তার ভেলোসিটি ভি হয়ে যাচ্ছে, ইউ থেকে মানে 0 থেকে বাড়তে বাড়তে ভি হলো। কতটা যাওয়ার পরে ভি হয়েছে? ধরা যাক ডিস্টেন্সটা হচ্ছে এস। তাহলে ফাইনাল ভেলোসিটি ভি, ডিসপ্লেসমেন্ট হয়েছে এস। বেশ, এবার কি কি ইকুয়েশন লেখা যেতে পারে? দেয়ারফর আমরা ইকুয়েশন অফ মোশন শিখেছিলাম, সেখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু 0 স্কোয়ার প্লাস 2as, 2as। এই ইকুয়েশনটা আমাদের সকলেরই জানা, অ্যাক্সিলারেশন থাকলে ভি স্কোয়ার ইজ ইকাল টু 0 স্কোয়ার প্লাস 2as। তো 0 তো বাদ দাও, 2, অ্যাক্সিলারেশন এর জায়গায় লিখছি ফোর্স বাই মাস, এফ বাই এম ইন্টু এস। এমটাকে বাঁদিকে তুলে দিলে এম ভি স্কোয়ার ইজ ইকাল টু 2fs, 2টাও নামিয়ে দিলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু fs। এই fs, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটাই তো ওয়ার্ক। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা এসে গেল হাফ এম ভি স্কোয়ার। এই যে ওয়ার্ক ডানের নতুন ফর্মুলাটা এলো হাফ এম ভি স্কোয়ার, এটাই কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। তাহলে কাইনেটিক এনার্জি বলতে কি বুঝলাম? মূলত ফোর্স অ্যাপ্লাই করে একটা অবজেক্টের মধ্যে যদি ভেলোসিটি তৈরি করা হয়, তাহলে যতটা ওয়ার্ক পারফর্ম করতে হয় সেই ওয়ার্কটাকেই আমরা কাইনেটিক এনার্জি বলছি। দ্যাট ইজ পুটেড সিম্পল, হাফ এম ভি স্কোয়ার। গেল। এবার এখানে আরও কতগুলো বিষয় চলে আসবে। তাহলে কাইনেটিক এনার্জির বেসিক এক্সপ্রেশনটা দেখলাম হাফ এম ভি স্কোয়ার হচ্ছে। এবার এখান থেকে কোয়েশ্চেন কেমন আসতে পারে? ধরো এরকম একটা কোয়েশ্চেন দিল, খুবই কমন এই কোয়েশ্চেনগুলো, যে ইফ ভেলোসিটি ইজ ডাবলড, ভেলোসিটি যদি
ডাবল হয়ে যায়, দেন হাউ মাচ ইটস কাইনেটিক এনার্জি উইল চেঞ্জ, কাইনেটিক এনার্জি কতটা চেঞ্জ হবে। তো সেটা কি করে করব? তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা দেখেছি এক্ষুনি, হাফ mv স্কোয়ার, এটাকে ইউজ করে অ্যান্সারটা বেরোবে। কি করে বেরোবে? ধরো ইনিশিয়াল ভেলোসিটি, প্রথমে ভেলোসিটি ছিল u, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল হাফ mu স্কোয়ার। ফাইনাল ভেলোসিটি হয়ে গেল, কোয়েশ্চেনে বলেছে ভেলোসিটি ইজ ডাবলড, তার মানে 2u, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জিটা হবে হাফ m ইন্টু 2u এর হোল স্কোয়ার, মানে 4u স্কোয়ার। 4টাকে আমি সামনে নিয়ে চলে আসছি, 4 ইন্টু হাফ mu স্কোয়ার, এই হাফ mu স্কোয়ারটা হচ্ছে e1, হাফ mu স্কোয়ারটাই হচ্ছে e1, তাহলে এনার্জিটা হয়ে গেল 4e1। অ্যান্সার লিখব এনার্জি বিকামস 4 টাইমস। তাহলে এনার্জি 4 টাইমস হয়ে গেল। এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেমন আমি ভেলোসিটিটা ডাবল বললাম, এটা হাফড হয়ে গেল, বা ভেলোসিটিকে পার্সেন্টেজ দিয়ে ইনক্রিজ করেছে বললো, 30% বেড়েছে, 40% বেড়ে গেল। এই ধরনের যখন সিচুয়েশন আসবে তখনও একইভাবে করতে হবে। ইনিশিয়াল ভেলোসিটি একটা ধরতে হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি লিখতে হবে, ফাইনাল ভেলোসিটিটা যেভাবে বলবে, যেমন এখানে ডাবল বলেছে আমি 2u লিখেছি, যদি বলতো 30% বেড়েছে, তাহলে আমি পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করে ফাইনাল ভেলোসিটিটা কত হবে লিখতাম, তারপর কাইনেটিক এনার্জি লিখতাম। কাইনেটিক এনার্জি লিখলেই একটা ওই হাফ mu স্কোয়ারের সঙ্গে একটা নাম্বার আসবে, এখানে যেরকম 4 এসছে, তখন একটা নাম্বার আসবে, সেই নাম্বারটাকে প্রথমে নিয়ে চলে আসবো, যেমন 4টাকে আমি প্রথমে নিয়ে এলাম, তারপর হাফ mu স্কোয়ারের জায়গায় e1টা বসিয়ে ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। এখানে 4e1 হয়েছে। যদি বলতো ভেলোসিটি 30% ইনক্রিজেস, তখন আমার ফাইনাল ভেলোসিটি তো আর 2u হতো না, 30% বাড়লে যা হবে সেটা করতাম, ফলে নাম্বারটা অন্য হতো। করতে হয় এইভাবেই এই ধরনের অঙ্কগুলো। যদি মাস চেঞ্জ না হয়, ভেলোসিটি চেঞ্জ হয়, তখন আমাদের এই প্রসেসেই কাজটা করতে হবে। এবার নেক্সট টপিকে যাও। কাইনেটিক এনার্জির এই টপিকটা হয়ে গেল। এবার আমরা দেখব ইনিশিয়াল ভেলোসিটিটা যদি 0 না হয় তাহলে কি হবে। এই একই প্রসেসে ক্যালকুলেশনটা হবে, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি 0 না হলে কি হবে সেইটা দেখব। তার মানে পরের পার্ট বিতে কাইনেটিক এনার্জির ব্যাপারে, এবার আমরা পার্ট বি, আগেরটা এ, ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এস ডিস্টেন্স যাওয়ার পরে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাক্সিলারেশন এ, সব কিছু আগের মতোই। ফোর্সটা যথারীতি এফ, মাস, অবজেক্টের মাস এম, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন হবে ফোর্স বাই মাস। এবার ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটির মধ্যে কি রিলেশন আছে না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এখানে এর জায়গাতে আমি ভি স্কোয়ার, ইউ স্কোয়ারটা বাঁদিকে আনছি, মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এর জায়গায় ফোর্স বাই মাস লিখলাম। এমটাকে বাঁদিকে গুণ করে দিচ্ছি, এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2fs। 2টাকে যদি নামিয়ে দিই, 2টাকে নামিয়ে দিই, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু fs। এই যে fsটা হচ্ছে ওয়ার্ক ডান, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশনে হচ্ছে,
থিটাটা 0, তাহলে ওয়ার্ক ডানটা হলো এফএস কস থিটা, থিটাটা 0, তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে এফ ইন্টু এস। সেই ওয়ার্ক ডান এফএস এখানে এসছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি দেয়ারফর ওয়ার্ক ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। যদি ইনিশিয়ালি একটা ভেলোসিটি থাকে, তারপর সেটা বেড়ে যায় ভেলোসিটিটা, তাহলে আমাকে ওয়ার্ক ডান বার করতে গেলে কি করতে হবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জির মধ্যে ডিফারেন্স নিতে হবে, হাফ এম ভি স্কোয়ার ফাইনাল মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই হলো ওয়ার্কের সঙ্গে এনার্জির রিলেশন। এই রিলেশনটাকে বলে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কিছুই নয়, থিওরেমটা বলছে যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। এই ব্যাপারটাকেই ওয়ার্ক এনার্জি থিওরেম বলে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হতো তাহলে এই পার্টটা থাকতো না, হাফ এম ইউ স্কোয়ারটা 0 হয়ে যেত, তখন ওয়ার্ক ডানটা ডাইরেক্টলি হাফ এম ভি স্কোয়ারের সঙ্গে সমান হতো। কিন্তু যদি ইনিশিয়াল ভেলোসিটি থাকে তখন ডিফারেন্স নিয়েই ওয়ার্ক ডানটা ইকুয়াল করতে হবে। এই গেল কাইনেটিক এনার্জি সম্পর্কে আমাদের আলোচনা। এরপর চলে যাব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এটা কি বলছে? মূল বিষয়টাকে জেনে নিই। কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে এনার্জি কখনো ডিস্ট্রয়েড হবে না, এনার্জি সবসময় একই থাকবে। মেকানিক্যাল এনার্জি যদি না কোনো রেজিস্টিভ ফোর্স যেমন ফ্রিকশন বা এই জাতীয় ফোর্স প্রেজেন্ট থাকে, তাহলে ইফ there is no resistive force, resistive force के dissipative force বলে। dissipative force, resistive force or dissipative force, for example যেমন friction, air resistance, এইগুলো যা মোশনকে রেজিস্ট করার চেষ্টা করে, এরকম কোনো ডিসিপ্যাটিভ ফোর্স বা রেজিস্টিভ ফোর্স যদি না থাকে, দেন টোটাল মেকানিক্যাল এনার্জি রিমেন সেম। এটা মেকানিক্যাল না বলে আমরা এনার্জিও বলতে পারি, টোটাল এনার্জি রিমেন সেম। এটা কি কনজারভেশন অফ এনার্জি বলে। এখন আমরা এখানে অবশ্য কনজারভেশন অফ এনার্জিটা ম্যাথমেটিক্যালি দেখব, কিন্তু সেটা পুরোটাই ওই মেকানিক্যাল এনার্জিকে নিয়ে। যে এক্সপ্রেশনগুলো একটু আগে শিখেছি কাইনেটিক বা পোটেনশিয়াল, সেগুলো সব মেকানিক্যাল এনার্জিকে নিয়েই শিখেছি। এবার এই কনজারভেশন অফ এনার্জিটা প্রুভ করব। তো ফার্স্ট যে কেসটা আমরা করব, কেস 1, সেটা হচ্ছে ফ্রি ফলিং অবজেক্ট। ফ্রি ফলিং অবজেক্ট, ফ্রি ফলিং অবজেক্ট কি না, ধরো একটা সার্টেন হাইট থেকে একটা অবজেক্টকে ফেলা হচ্ছে। এবার এই হাইটটা হচ্ছে h। তো ফ্রি ফলিং অবজেক্টের বেলায় একদম উপরের পজিশনটার নাম দিলাম a, একদম নিচের পজিশনটার নাম দিলাম b, আর এরকম জায়গায় একটা পজিশন নিলাম মাঝামাঝি কোনো একটা জায়গায়, নট নেসেসারিলি মিডল পয়েন্ট হতে হবে, সেটা দিলাম c। টোটাল হাইটটা হচ্ছে h। এবার এ থেকে আমি অবজেক্টটাকে ছেড়ে দিচ্ছি, তো সেটা নিচে পড়বে। নিচে যখন পড়বে তার ভেলোসিটি বাড়বে এবং নিচে পড়ার সময় অ্যাক্সিলারেশন হবে g। আমাকে দেখতে হবে যে এই এ সি বি বিভিন্ন পজিশনে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, টোটাল মেকানিক্যাল এনার্জিটা সেম থাকছে নাকি থাকছে না। এই ক্যালকুলেশনটা করার সময় কোনো এয়ার রেজিস্ট্যান্স আছে বলে আমরা ধরবো না,
এয়ার রেজিস্ট্যান্স নেই, কিচ্ছু নেই, ফ্রি ফল হচ্ছে। তো অ্যাট এতে ভেলোসিটি তো 0, অবজেক্টটা এতে রাখা রয়েছে, তাহলে এখানকার ভেলোসিটি হচ্ছে 0। সুতরাং কাইনেটিক এনার্জিটা তাহলে 0ই হবে, কারণ কাইনেটিক এনার্জি হাফ mu² এর উপর ডিপেন্ড করে। পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা mgh, এ পয়েন্টের হাইট হচ্ছে h, তাহলে mgh। তাহলে এতে মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি কত হচ্ছে অ্যাট এ? পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, পোটেনশিয়াল mgh, কাইনেটিক 0 হয়ে গেল mgh। এবার দেখব সিতে কি হচ্ছে। এ থেকে সি এর ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি x, এ থেকে সি এর ডিস্টেন্সটা x। তাহলে সিতে কি হবে? অ্যাট সি, যখন সিতে এসে পৌঁছেছে ভেলোসিটি তো বাড়তে বাড়তে কিছু একটা হয়ে গেছে, ধরা যাক ভি হয়েছে। এখানে 0 ছিল, এক্স ডিস্টেন্স নেওয়ার পরে ভেলোসিটি বাড়তে বাড়তে ভি হয়েছে। তো এবার সিতে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা প্রথম ক্যালকুলেট করব। পোটেনশিয়াল এনার্জিটা হবে mg ইন্টু হাইট। হাইটটা কত? সি এর হাইটটা হচ্ছে, টোটাল হাইটটা h, এ থেকে সি অব্দি x ধরেছি, তাহলে সি এর হাইটটা হবে h মাইনাস এক্স, h মাইনাস এক্স। পোটেনশিয়াল এনার্জি পাওয়া গেল। এবার কাইনেটিক এনার্জি যাব, কিন্তু কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে গেলে আগে আমার এই ভেলোসিটিটা জানতে হবে। তো ভেলোসিটি কি করে বার করব? লেট ভেলোসিটি অ্যাট সি ইজ ভি, therefore v square equal to 0 square plus 2gx। কোন ফর্মুলা দিয়ে এলো? v square is equal to u square plus 2as। a মানে অ্যাক্সিলারেশন, এখানে g, s মানে ডিসপ্লেসমেন্ট, এখানে x। তো এটা 0 স্কোয়ার বাদ দিলে 2gx, v স্কোয়ার জেনে গেছি। তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ mv স্কোয়ার, তার মানে হাফ m ইন্টু 2gx, 2টা ক্যান্সেল হয়ে গিয়ে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা আসছে mgx, হয়ে গেল কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আগেই পেয়েছি, কাইনেটিক এনার্জিও ক্যালকুলেট হলো, দুটো যোগ করে মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি অ্যাট সি কত আসছে? পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, দুটোকে যোগ করলে mgxটা কেটে গিয়ে সেই mgh। এতেও মেকানিক্যাল এনার্জি mgh এসছিল, সিতেও মেকানিক্যাল এনার্জি mgh এলো। কাইনেটিক এনার্জি বেড়েছে, পোটেনশিয়াল এনার্জি কমেছে, কিন্তু দুটোর যোগ সাম টোটালটা একই আছে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি সারাক্ষণ একই থাকছে। এই মেথডেই বি পয়েন্টের মেকানিক্যাল এনার্জিটাও আমরা এবার ক্যালকুলেট করব। বি পয়েন্ট মানে একদম মাটি টাচ করার জাস্ট আগের মোমেন্ট। তো বিতে এনার্জি ক্যালকুলেট করার জন্যে বিতে এনার্জি ক্যালকুলেট করার জন্য সি এর পার্টটা মুছে দিচ্ছি, লিখতে অসুবিধে হলে পজ করে লিখে নেবে। আচ্ছা, সি এটাও মুছে দিই। তাহলে এবার অ্যাট বিতে অবজেক্টটা একদম নিচে নেমে এসছে, প্রায় জিরোর কাছে, মানে গ্রাউন্ড লেভেলে হাইটটা প্রায় 0 হয়ে গেছে, সুতরাং পোটেনশিয়াল এনার্জিটা 0। কাইনেটিক এনার্জি বার করতে গেলে ভেলোসিটি জানতে হবে, তো ধরে নিচ্ছি এখানে ভেলোসিটিটা v1, একদম নিচে ভেলোসিটিটা v1। therefore v1 square equal to 0 square plus 2gh। এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যতটা নামছে। 0 স্কোয়ার বাদ দিলে
2gh। তাহলে কাইনেটিক এনার্জি হবে হাফ m v1 স্কোয়ার, দ্যাট মিনস হাফ m v1 স্কোয়ারের জায়গায় 2gh বসালে ইন্টু 2gh, 2 ক্যান্সেল হয়ে গেল, mgh বেরিয়ে গেল কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল তো আগেই 0 লেখাই আছে, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি হয়ে যাচ্ছে অ্যাট বি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, কাইনেটিক mgh, পোটেনশিয়াল 0, তাহলে mgh। আগের বারও তাই এসেছিল। তো কি দেখলাম, এ পয়েন্টে টোটাল এনার্জি mgh, মেকানিক্যাল এনার্জি mgh, সিতেও তাই, বিতেও তাই। কিন্তু কাইনেটিক এনার্জি ক্রমশ বাড়ল, পোটেনশিয়াল এনার্জি গ্র্যাজুয়ালি কমে গেল, কিন্তু দুটো যোগ সবসময় mgh-ই হলো। দিস ইজ কল্ড কনজারভেশন অফ এনার্জি। তার মানে এনার্জির টোটাল ভ্যালু সারাক্ষণ একই থাকবে। যদি ব্যাপারটাকে একটা গ্রাফ দিয়ে দেখা যায়, তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু আস্তে আস্তে কমে গেল, সরি পোটেনশিয়াল এনার্জির ভ্যালু আস্তে আস্তে কমে গেল। এটা পোটেনশিয়াল এনার্জির গ্রাফ। পোটেনশিয়াল এনার্জি এ পয়েন্টে ছিল হাইয়েস্ট mgh, যখন ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে নিচের দিকে নামলো তখন পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমে গেল। কাইনেটিক এনার্জি ছিল সব থেকে বেশি এ পয়েন্টের বেলায়, কাইনেটিক এনার্জি ছিল 0, কিন্তু যত নিচে নামলো কাইনেটিক এনার্জি ক্রমশ বাড়তে বাড়তে একদম লোয়েস্ট পয়েন্টে যখন পৌঁছলো কাইনেটিক এনার্জিটা এরম জায়গায় পৌঁছে গেল। তাহলে এটা কাইনেটিক এনার্জির গ্রাফ। কাইনেটিক এনার্জিটা নিচে নামার সময় ক্রমশ বাড়ছে, পোটেনশিয়াল এনার্জিটা ক্রমশ কমছে। টোটাল এনার্জি সারাক্ষণ mgh-ই থাকছে, টোটাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে টোটাল এনার্জিটাকে আমি এইভাবে দেখাতে পারি, ব্লু কালি দিয়ে দেখিয়ে দিলাম, এটা টোটাল এনার্জি। তাহলে গ্রাফ দিয়ে আমরা দেখলাম কাইনেটিক পোটেনশিয়াল কিভাবে চেঞ্জ হচ্ছে। কোয়েশ্চেন ডিসকাশনের সময় আমাদের কনজারভেশন অফ এনার্জির এইটাই মেন টপিক। এছাড়া আরেকটা কনজারভেশন অফ এনার্জির টপিক হয়, সেটার অবশ্য ক্যালকুলেশনটা তোমাদের আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ নেই। সেটা হচ্ছে ওই ইনক্লাইন্ড প্লেন বরাবর যদি একটা অবজেক্ট নিচে নামে, তাহলে যদি একটা ইনক্লাইন্ড প্লেন বরাবর নিচে নামে তখন কি হবে সেইটা জাস্ট কোয়ালিটেটিভলি বলে দিচ্ছি। ইনক্লাইন্ড প্লেন, এইটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের ডায়াগ্রাম। ইনক্লাইন্ড প্লেনে যখন একটা অবজেক্ট নিচে নামে, মনে করো এই অ্যাঙ্গেলটা থিটা, একটা অবজেক্টকে আমি এইখান থেকে রিলিজ করছি, ছাড়ছি, এই জায়গার হাইটটা হচ্ছে h। তো যত নিচে নামবে তার ভেলোসিটি ক্রমশ বাড়বে, মাঝখানে কোনো একটা জায়গায় ভেলোসিটিটা বাড়তে বাড়তে কিছু একটা হবে, এখানে ভেলোসিটি 0, এখানে হয়তো v হলো, তারপরে যখন একদম নিচে নেমে এলো সি পয়েন্টে তখন তার ভেলোসিটি হবে হাইয়েস্ট, সেটা আমি v1 ধরতে পারি। আর যত নিচে নামছে হাইট ক্রমশ কমছে, বি পয়েন্টের হাইট ছিল এরকম কিছু একটা লেস দ্যান h, যখন সিতে এসে পৌঁছলো হাইট একদম 0 হয়ে গেছে। তাহলে কাইনেটিক এনার্জি বেড়েছে, পোটেনশিয়াল এনার্জি কমেছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি সেম থাকবে। তাহলে মেকানিক্যাল এনার্জি অ্যাট এ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি অ্যাট বি ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি অ্যাট সি। ভেলোসিটি ক্রমশ বাড়বে, মেকানিক্যাল এনার্জি একই থাকবে, পোটেনশিয়াল এনার্জি কমবে। এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি না, ক্যালকুলেশন করার সময় থিটাটা কাজে লাগে। তো অ্যাক্সিলারেশন, এখানেও গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনই কাজ করে, কিন্তু সেটা জি ধরলে হয় না, জি তো নিচের দিকে থাকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিচের দিকে থাকে, তো সেটাকে ওই কম্পোনেন্টটি ডিভিশন করে করতে হয়।
তো আমি সেসব দিকে আর যাচ্ছি না, ওগুলো তোমাদের নেই। মেকানিক্যাল এনার্জিটা সেম থাকে। যদি এরকম একটা কোয়েশ্চেন দেয় যে এই ইনক্লাইন প্লেনের উপর potential energy at the top of an object of mass 5 kg is suppose 10 joule. Find velocity when it reaches the bottom. যখন নিচে আসছে তখন তার ভেলোসিটিটা কত। এবার এটা কি করে হিসেব করব? আমি এটুকু জানি যে মাথায় টোটাল এনার্জিটা পোটেনশিয়াল, নিচে টোটাল এনার্জিটাই কাইনেটিক। নিচে নামলে পোটেনশিয়ালটা কমতে কমতে জিরো হয়ে যায়। তো পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ is equal to kinetic energy at C, এ কথাটা লেখা যেতে পারে। এতে পোটেনশিয়াল এনার্জিটা 10 জুল বলা আছে, আর সিতে কাইনেটিক এনার্জি হাফ এম v1 স্কোয়ার হবে। তাহলে v1 স্কোয়ারটা এখান থেকে এসে যাচ্ছে 20/m। m এর জায়গায় 5 বসিয়ে দিলে কেটে 4, তাহলে v1টা এসে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি সমান হবে কোথায় কোথায়? মাথার পোটেনশিয়াল এনার্জি আর নিচের কাইনেটিক এনার্জি সেম হবে, বিকজ এনার্জি ইজ কনজার্ভড। এরকম ধরনের ছোটোখাটো কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট আর একটা অঙ্ক দেখব। নেক্সট অঙ্কটায় if an object is projected vertically upward with velocity 10 meter per second, then find the height it reaches. এই কোয়েশ্চেনটাতে এরকম একটা প্লেন সারফেস থেকে একটা অবজেক্টকে ভার্টিক্যালি আপওয়ার্ড স্ট্রেট ওপরের দিকে প্রজেক্ট করা হয়েছে, ছোঁড়া হয়েছে। প্রজেক্টেড মানে ছোঁড়া। ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সেটা ওপরে যত উঠবে ভেলোসিটি ক্রমশ কমবে, কোথায় গিয়ে থামবে, হাইটটা বার করতে হবে। এখন এই হাইট বার করার জন্যে আমরা ইকুয়েশন অফ মোশন তো কাজে লাগাতেই পারি। ফাইনাল ভেলোসিটিটা 0 হবে, তাহলে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2gh, এরকম একটা ফর্মুলা থেকে এইচটা বার করতে পারি। কিন্তু আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব না, আমরা এটাকে এনার্জি কনজারভেশন দিয়ে কী করে করা যায় সেটা দেখব। তো এনার্জি নিচে টোটাল এনার্জিটাই কাইনেটিক হয়, আর যখন উপরে পৌঁছয় তখন টোটাল এনার্জিটাই পোটেনশিয়াল হয়। তাহলে এখানকার পোটেনশিয়াল এনার্জি আর এখানকার কাইনেটিক এনার্জি সেম হবে। কাইনেটিক এনার্জি অ্যাট বটম ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি অ্যাট টপ। এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। কাইনেটিক এনার্জি অ্যাট বটম কত? হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি এর টপ কত? এম জি এইচ। এবার এইচটা বার করতে হবে। আমি দুপাশ থেকে এমটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে এইচটা এসে যাচ্ছে ভি স্কোয়ার বাই 2g। ভিটা বলা আছে 10, তাহলে 10 স্কোয়ার বাই 2 ইন্টু জিটাও আমি যদি 10ই ধরি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে জি এর জায়গায় 10 বসালে ক্যান্সেল হয়ে গিয়ে ফাইনাল অ্যান্সারটা আসছে 5 মিটার। তো এইভাবে এনার্জি কনজারভেশন দিয়ে কাজটা করা যায়। গেল। আর এই চ্যাপ্টারে লাস্ট আরেকটা টপিক বাকি আছে, কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশন। তো আমরা এবার সেটা দেখব। রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। আচ্ছা, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা দেখেছি হাফ এম ভি স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। আর মোমেন্টাম তার সিম্বলটা যদি পি হয়, তার ফর্মুলা হয় মাস ইন্টু ভেলোসিটি।
এখন এদের মধ্যে কি রিলেশন আছে সেটা দেখতে হবে। তো আমি রিলেশনটা তৈরি করে দেখাচ্ছি। ধরো পিটা দিয়ে স্টার্ট করছি, পি ইকুয়াল টু এমভি, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। স্কোয়ারিং বোথ সাইডস, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ারিং বোথ সাইডস কি আসবে? পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার। এবার দুদিকেই আমি যদি নেক্সট স্টেপে 2m দিয়ে ডিভাইড করি, 2m দিয়ে, ইকুয়েশনের দুটো সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুদিকেই 2m দিয়ে ডিভাইড করলাম, তাহলে বাঁ দিকে কিছু কাটাকুটি হবে না, ডান দিকে একটা m কেটে যাবে, কেটে গিয়ে ডান দিকটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এটাই তো কাইনেটিক এনার্জি। তাহলে এটার জায়গায় আমি যদি ই লিখি, ই স্ট্যান্ডস ফর কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে রিলেশনটা হয়ে গেল পি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু ই। এবার 2mটাকে ডান দিকে তুলে রুট করে দিলে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2me। এই গেল কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশন। এমনি রিলেশনটা খুব একটা শক্ত কিছু নয়, কিন্তু এই রিলেশনটাকে দিয়ে বেশ কিছু কোয়েশ্চেন আসে, সেরকম একটা কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা দেখো, টু অবজেক্টস হ্যাভ ডিফারেন্ট মাস বাট সেম মোমেন্টাম, হুইচ ওয়ান হ্যাভ মোর কাইনেটিক এনার্জি। তার মানে মনে করো এরকম দুটো অবজেক্ট যাচ্ছে, দুটো অবজেক্টের কথা আমরা ভাবছি। একটা মনে করো একটা ট্রাক, এরকম একটা ট্রাক যাচ্ছে, ট্রাকের মাস তো অনেক বেশি হয়, তো ধরে নিচ্ছি ট্রাকটার মাস হচ্ছে m, ভেলোসিটি হচ্ছে v। আর একজন সাইক্লিস্ট মনে করা যাচ্ছে বা বাইক নিয়ে যাচ্ছে, তার মাস স্মল m, তার ভেলোসিটি u। কোয়েশ্চেনে বলেছে যে মাস ডিফারেন্ট হতেই পারে, দুটো অবজেক্টের মাস ডিফারেন্ট কিন্তু মোমেন্টাম সেম। তার মানে এর মাস আর ভেলোসিটিকে প্রোডাক্ট করলে যা হবে, ওর মাস আর ভেলোসিটির প্রোডাক্ট তাই হবে। এটা কি করে পসিবল? না, মাস তো অনেকই কম, সাইক্লিস্ট বা বাইকের মাস গাড়ির থেকে অনেক কম, মাস কম কিন্তু ভেলোসিটি বেশি, যাতে প্রোডাক্টটা দুজনের সেম হচ্ছে। এর হয়তো মাস 100, ভেলোসিটি হয়তো 1.5, তাহলে এর মোমেন্টাম হয়ে যাচ্ছে 150। এর হয়তো মাসটা 10 কিন্তু ভেলোসিটি হয়তো 15, ফলে মোমেন্টাম হচ্ছে 150। তাহলে এটা পসিবল, মাস কম বেশি হলেও ভেলোসিটি যদি কম বেশি হয় সেক্ষেত্রে মোমেন্টাম সেম হতে পারে, এবং এটা বোঝাই যাচ্ছে যার মাস কম তার ভেলোসিটিকে বেশি হতে হবে, না হলে কি করে আর প্রোডাক্টটা সেম হবে। কোয়েশ্চেনটা হলো যে এদের দুজনের মোমেন্টাম সেম, এনার্জি কার বেশি, কাইনেটিক এনার্জি কার বেশি। আমরা এটা সলভ করব কিভাবে? আমরা এটা ওই এনার্জির মোমেন্টামের রিলেশনটা দিয়ে সলভ করব, পি ইকুয়াল টু রুট ওভার 2me দিয়ে। এই অবজেক্টটার নাম এ, এটা বি। ফর এ অবজেক্টের ক্ষেত্রে মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2, মাস হচ্ছে ক্যাপিটাল এম, এনার্জি হচ্ছে E1। এনার্জিটা আমি ধরে নিচ্ছি E1। ফর বি মোমেন্টাম তো সেম হবে, তাহলে পি ধরবো, এর মোমেন্টামও পি, কিন্তু এর এনার্জিটা E2। তাহলে পি ইকুয়াল টু রুট ওভার 2, এর মাস স্মল এম, এনার্জি E2। মোমেন্টাম সেম বলেছে বলে দুজনেরই পি ধরেছি, এনার্জি সেম হবে না বুঝতেই পারছি, তাই একজনের E1 একজনের E2 ধরেছি। ধরে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দুটো অবজেক্টের জন্য দুটো আলাদা ইকুয়েশন লিখেছি। এবার আমি এ দুটোকে ইকুয়াল করে দিচ্ছি, দুটোই পি, দেয়ারফর রুট ওভার 2me1 ইকুয়াল টু রুট ওভার 2 স্মল m E2। স্কোয়ার করলে দুপাশ থেকে রুট উঠে যাবে, 2me1
ইকুয়াল টু 2 স্মল এম E2, 2 ক্যান্সেল হয়ে গেল, E1 বাই E2 ইজ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম। যেহেতু ক্যাপিটাল এমটা স্মল এম এর থেকে বড়, সিন্স ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাহলে ফ্র্যাকশনের ডান দিকে নিচটা বড় ওপরের থেকে, ক্যাপিটাল এমটা স্মল এম এর থেকে বড়, তাহলে বাঁ দিকেও ফ্র্যাকশনের নিচটা ওপরের থেকে বড় হবে, দেয়ারফর E2টা E1 এর থেকে বড়। দুটো ফ্র্যাকশন যদি ইকুয়াল হয় তাহলে একজনের ডিনোমিনেটর যদি নিউমারেটরের থেকে বড় হয় তাহলে অন্যজনেরও ডিনোমিনেটর নিউমারেটরের থেকে বড় হবে, তাহলে E2টা E1 এর থেকে বড় হয়ে গেল। E2 কার এনার্জি? যার মাস কম। তাহলে আমি কনক্লুশন কি লিখব? দেয়ারফর অবজেক্ট উইথ স্মলার মাস হ্যাভ মোর কাইনেটিক এনার্জি। এই হলো এর সলিউশন। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ হলো। আমরা এখানে কোয়েশ্চেন দেখলাম, এনার্জির ওপর আরও কিছু কোয়েশ্চেন্স টেক্সট বই থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে।